মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। আজ ওরা আগেই কলেজ থেকে বেরিয়েছে বলে ট্যাক্সি করে যাচ্ছে। অনুষ্কা হঠাৎ ওর দিকে ফোন বাড়িয়ে দিল। নে নে কথা বল, টিনটিন তোর সাথে কথা বলবে। দেয়াসিনী ভেবে পেল না কিভাবে না করবে। ওর এখন কথা বলতে ইচ্ছে করছে না। তাও ফোন কানে দিয়ে প্রশ্ন করল, কিরে আজ এলি না কেন? টিনটিন উত্তর দিল, বাহ সুন্দর প্রশ্ন, ভাঙা পা নিয়ে কিভাবে যাব? আমি কোথায় ভাবলাম তোরা এই অসুস্থ বন্ধুটাকে দেখতে আসবি। দেয়াসিনী প্রশ্ন করল, কেন রে, পায়ে আবার কি হলো? টিনটিন হেসে বলল, হাঁটু থেকে গোড়ালি একদম 4 টুকরো। গাড়িটা পাটাকে পুরো পোট্যাটো স্ম্যাশ করে দিয়ে গেছে। এখন আমি 6 মাস বিছানায় আর সেমিস্টার চলে। দেয়াসিনী শুনে ভয় পেল, তাও ওর কথা শুনে হেসে ফেলল। টিনটিন বলল, কাল তোরা চলে আয় না রে, কতদিন তোদের দেখিনি। টিনটিন আরও কি সব বকবক করল। দেয়াসিনী দেখল গাড়িটা এবার থামল। অনুষ্কা দেয়াসিনীকে ইশারা করল নামতে। দেয়াসিনী টিনটিনকে রাখতে বললেও টিনটিন রাখছে না দেখে অনুষ্কা ফোন নিয়ে টিনটিনকে বলল, উফ তুই আবার শুরু করলি, নামবো আমরা এখন, রাখছি। আর কাকিমাকে কম জ্বালা, পা ভেঙেও শান্তি নেই দেখছি। ওরা একেবারেই একা হয়ে গেছিলেন। তোকে আর যেতে দেবে না দেখিস, আমার কোনো বন্ধুকে আমি বাড়িতে আনিনি আজ পর্যন্ত। তুই প্রথম এলি, ওরা জেনে গেছেন যে তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আর ওরা আমাকে ভালোবাসে, তাই আমি যাকে ভালোবাসি তাকে ওরা আরও ভালোবাসবে। বলেই হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল অনুষ্কা। দেয়াসিনীর ওদেরকে বেশ ভালো লাগলো। ঘরটার চারদিকে একবার চোখ বোলালো। ও দেখল ঘরের দেওয়াল জুড়ে অজস্র ছবি ছড়িয়ে আছে। অনুষ্কার মতো দেখতে একজন মেয়ের ছবি দেখে দেয়াসিনী বুঝল ইনি অনুষ্কার মা। ওর মার ছোট থেকে বড় হয়ে ওঠার সব রকম ছবি আর একজন তরুণের ছবি ঘর জুড়ে ছড়িয়ে আছে। অনুষ্কার বাবা মা দুজনেই সুন্দর ছিলেন। দেয়াসিনী আজ অনুষ্কার কাছে ওদের গল্প শুনেছে। অনুষ্কার মা বাবা দুজনেই পাইলট ছিলেন। অনুষ্কার বাবার বাড়ি দিল্লিতে। ওর বাবা মা নিজেদের পছন্দ করে বিয়ে করেছিলেন। ওর বাবার বাড়ি থেকে ওর মাকে মেনে নেয়নি, তবে অশান্তি হয়নি কখনো। অনুষ্কার ঠাকুরদা ঠাকুরমা পুরনো দিনের মানুষ হলেও ছেলের বিয়ের পর মানিয়ে নিয়েছিলেন। ওদের দোতলায় রেখে নিজেরা একতলায় থাকতেন। কোনোদিন ছেলের সংসারে মাথা ঘামাননি। কলকাতায় এই বাড়িতে খুব কম এসেছেন। অনুষ্কা হওয়ার পর ওর বাবা মা না থাকলে ওনারাই ওকে দেখে রাখতেন। একবার অনুষ্কাকে নিয়ে ওর বাবা মা কলকাতায় এসেছিল। সেইবার অনুষ্কার দাদু ওদের একটা গাড়ি গিফট করেছিলেন। তখন অনুষ্কাকে ওর দাদু দিদার কাছে রেখে ওর মা বাবা নিজেরা গাড়ি চালিয়ে দিল্লি ফিরছিলেন। পথে ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। দুজনেই স্পট ডেড। সেই ঘটনার জন্য অনুষ্কার ঠাকুরদা ঠাকুরমা ওর দাদুকেই ব্লেম করেছিলেন। তারপর একদিন কলকাতায় এসে অনুষ্কাকে নিজেদের কাছে নিয়ে গেছিলেন। দাদু দিদার সাথে কোনো সম্পর্ক রাখতে দেননি। এই ঘটনায় ওর দাদুরা একেবারে শেষ হয়ে গেছিলেন। একমাত্র মেয়ে জামাইয়ের অকাল মৃত্যুর শোক আর একমাত্র নাতনির সঙ্গে দূরত্ব, এভাবেই অনেকগুলো বছর ওরা কাটিয়েছিলেন। অনুষ্কা একটু বড় হয়ে ওদের সাথে যোগাযোগ করে। তারপরই কলকাতায় পড়তে আসার সিদ্ধান্ত নেয়। এই মানুষ দুটোর জীবনে বহু বছর পর যেন হাসি ফিরে এসেছিল। দেয়াসিনীকে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে অনুষ্কা ওর পেছনে এসে দাঁড়ালো। সেই তরুণের ছবিটার ওপর হাত রেখে বলল, আমার বাবা। কি হ্যান্ডসাম না? আমি কার মতো হয়েছি রে, বাবা না মায়ের মতো? দেয়াসিনী বলল, মা। তবে তুই হাসলে তোর বাবার মতো গালে টোল পড়ে। অনুষ্কা হেসে বলল, দাদু দিদা বলে মায়ের মতো হয়েছি, ঠাম্মারা বলে বাবার মতো। আয় তোকে আমার ঘরে নিয়ে যাই। এতক্ষণ খাট পরিষ্কার করলাম, আসলে আমি কলেজে গেলে সব জামা বিছানায় ছুঁড়ে ফেলে রেখে যাই। দেয়াসিনী অনুষ্কার সঙ্গে 3 তলায় উঠে এলো।
অনুষ্কার ঘরে ঢোকার আগে একপাশের খোলা ছাদ দেখে দেয়াসিনী সেদিকে গেল। ছাদের চারদিকে বড় বড় গাছ, গাছগুলোতে প্রচুর পাখি। সূর্য ডুবছে, পশ্চিম দিকের আকাশটা কমলা রঙে ছেয়ে আছে। ছাদ থেকে দেখল আশপাশটা বেশ খোলামেলা, মসজিদ থেকে সুর ভেসে আসছে। দেয়াসিনীর জায়গাটা অসম্ভব ভালো লেগে গেল। অনুষ্কার দিকে দেখে বলল, তুই কি রে, তোর ছাদ থেকে কি সুন্দর বিকেল দেখা যায়, আর তুই রোজ কলেজে এই সময়টা ফালতু ভাটিয়ে সন্ধে পার করে আসিস। অনুষ্কা বলল, ওই জন্যই তো তোকে নিয়ে এলাম, যেখানে থাকবি জায়গাটা তো আগে পছন্দ করতে হবে। দেয়াসিনী প্রশ্ন করল, মানে? অনুষ্কা বলল, ঘরটর খুঁজতে হবে না তোকে, এই ছাদের পাশের ঘরটাতেই তুই থাকবি, তার পাশেরটাই আমার ঘর। রান্নাবান্না বাড়িতে যা হয় সেরকমই হবে। তোকে পেলে সবাই যা খুশি হবে না। আচ্ছা, আমার একার জন্য 4 রকম মাছ করলে একবেলায় তা খাওয়া সম্ভব বল? এত দিনের আদর যেন উসুল করছে। তুই থাকবি, আমার একার প্রতি আদরের চাপ একটু কমবে। দেয়াসিনী উত্তর দিতে যাওয়ার আগেই একজন মাসি হাতে ট্রে ভর্তি করে পেস্ট্রি, প্যাটিস, কেক, গরম লুচি, আলুর দম আর নানা রকমের মিষ্টি নিয়ে এলো। খাবারের পরিমাণ দেখে অনুষ্কার প্রতি আদরের তীব্রতার কিছুটা অনুমান করতে পারল দেয়াসিনী। অনুষ্কা ওর দিকে তাকিয়ে মুচকি হাসল। মাসি খাবারের প্লেট টেবিলে রেখে যেতেই দেয়াসিনী বলল, তুই খা, আমি তোকে একটু হেল্প করছি। অনুষ্কা বলল, সে প্রথম দিন করতেই পারি, কিন্তু কবে শিফট করছিস তাহলে? দেয়াসিনী দেখল অনুষ্কা সিরিয়াস। ও বলল, দেখ, সেটা সম্ভব নয়। আমি মাঝে মাঝে আসতে পারি, কিন্তু এভাবে থাকা, দাদু দিদা নিশ্চয়ই আমার থেকে ভাড়া নেবেন না, কিন্তু এভাবে ভাড়া না দিয়ে আমি কোথাও থাকতে চাই না। অনুষ্কা বলল, আমাদের 15টা ঘর এমনিই পড়ে আছে, তুই ভাড়া দিয়ে কোথাও থাকলে আমার খারাপ লাগবে না? দেয়াসিনী বলল, আমি একটু ক্যাম্পাসের কাছাকাছি থাকতে চাইছি রে, প্লিজ কিছু মনে করিস না। তবে এটা জেনে খুব খুশি হলাম যে তুই থাকতে এই শহরে আমায় কোনো দিন আশ্রয়হীন হতে হবে না। অনুষ্কা দেয়াসিনীকে জড়িয়ে ধরল। অনুষ্কার ফোন বেজে উঠল আবার। এবার দেখল দিঘি ফোন করেছে। দেয়াসিনীকে না পেয়ে ওরা দেয়াসিনীর পিজির দিকে গেছিল। তারপর দিঘির মনে পড়ে শেষবার দেয়াসিনীকেও অনুষ্কার সাথে দেখেছিল। অনুষ্কা ফোন ধরে দেয়াসিনীর দিকে বাড়িয়ে দিল। দেয়াসিনীর ফোনটাকে হাতে নিয়ে অনুষ্কা ওর ঘরে গিয়ে চার্জে বসালো। অন হতেই দেয়াসিনীর ফোনে প্রচুর মেসেজ ঢুকল। অনুষ্কা দেখল দেয়াসিনীর ভাই লাস্ট মেসেজ করেছে। ওর ভাই কাল কলকাতা আসছে। অভিককে ফোন করল দেয়াসিনী। কয়েকবার রিং হয়ে কেটে গেল। দেয়াসিনী ভাবল অভিক কি ঘুমিয়ে গেল। 2 মিনিট বাদেই ঘুরিয়ে ফোন করল অভিক। দেয়াসিনী রিসিভ করে জানতে চাইল, তুই পড়ছিলি? তোকে ডিস্টার্ব করলাম না তো? অভিক বলল, তুই যা ছুটিয়েছিস আজকে নিরুদ্দেশ হয়ে। শুয়েছিলাম, বল। দেয়াসিনী বলল, কাল ভাই আসছে, বিকেলে জানলাম। ওর সাথে কথা হয়নি তেমন, ওর থাকা নিয়ে ভাবছিলাম। 2 দিন হোটেলে থাকুক, 2 দিনের ভেতরে আমাদের একটা ঘর খুঁজতে হবে। অভিক বলল, হোটেল কেন, আমার ঘর আছে। দেয়াসিনী অবাক হলো, তুই তো হস্টেলে থাকিস। অভিক বলল, তো ছেলেদের হস্টেলে ওসব কেউ দেখতে আসে না, কাল আমিও আসছি তাহলে। দেয়াসিনী বলল, না, তুই হস্টেলেই থাকিস, তোকে গিয়ে ফোন করব আমি। নাম করা ইনস্টিটিউটে ভাই এন্ট্রান্স দিয়ে গেছিল, সেখানেই চান্স পেয়েছে। এর আগে একবার ভাই এসেছিল কিছু পরীক্ষা দিতে, তখন অবশ্য বাবা ছিল। দেয়াসিনী ভাবল ভাইয়ের কলেজ এদিকে, তাই ঘর ভাড়া নিলে এদিকটাতেই নেবে। তেমনটা ভাইকে জানাতেই ভাই বলল, আর তুই রোজ এতটা জার্নি করবি? দেয়াসিনী বলল, কোথায় এতটা, মেট্রো বা ট্রেন ধরলে কত কাছে বলতো, আর কলকাতায় এইটুকু যাতায়াত সবাই করে। সৌম্যর দেওয়া ব্রোকারের নাম্বারগুলোতে এক এক করে ফোন করল দেয়াসিনী। দুপুরে ঘর দেখতে বেরোবে ভাইকে নিয়ে। এরকম সময়ে কলিং বেল বেজে উঠল একবার। দেয়াসিনী ভাবল দীপ্তদা এসেছে।
সৌম্য দরজা খুলে দেখল রত্নাদি, কাজের লোক। সৌম্যকে রান্না টান্না করে দেয়। দেয়াসিনী ভাইয়ের সাথে মাকে নিয়ে আলোচনা করল। মার কথা ও অনেক ভেবেছে। মায়ের কাছে বাবার অস্তিত্ব তাদের বাড়িটা। মা বেঁচে থাকতে ওই বাড়ি ছেড়ে কোথাও যাবে না বলে দিয়েছে। দেয়াসিনীও চায় না মা ওই বাড়ি ছেড়ে আসুক, কিন্তু মাকে একা রাখতে ওর চিন্তা হচ্ছে। ভাইও নেই ওখানে, মা একদম একা। দেয়াসিনী চাইছে একটা ঘর নিলে মা মাঝে মাঝে ওদের কাছে এসে থাকুক। দেয়াসিনী ভাইকে নিয়ে কিছু ঘর দেখে যখন বেরোলো তখন প্রায় দুপুর, অথচ বাইরে আকাশ কালো হয়ে এসেছে। দেয়াসিনী ভেবেছিল এখান থেকে কলেজ যাবে, কিন্তু আকাশের যা অবস্থা পৌঁছতে পারবে কিনা সন্দেহ। নীলার্ক বলল, দুটো ঘর তো ঠিকঠাকই লাগলো, কাল তাহলে আরো কিছু দেখে একেবারে ফাইনালাইজ করি। দেয়াসিনী একটু অন্যমনস্ক, কিছু একটা ভাবছে। ও বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নীলার্ক প্রশ্ন করল, কাল তাহলে কখন আসতে পারবি? দেয়াসিনী মাথা নিচু করে হাঁটছিল। কিছুক্ষণ পরে নীলার্ক বলল, দেখ দি ভাই, এমনিতেই অনেকগুলো দিন তুই যেতে পারিসনি। আজও তোর কলেজ যাওয়া হলো না, এরপর শিফটিংয়ের জন্য একদিন পারবি না। কাল কলেজ করেই আয়। দেয়াসিনী কোনোদিন দিঘির নাটক দেখেনি, এবার দিঘি অনেক জোর করেছে দেয়াসিনীকে। ভাইকেও বলেছিল দেয়াসিনী, কিন্তু এত দূর যেতে ভাইয়ের শরীর দিচ্ছিল না। ফোন বের করে দেয়াসিনী দেখল অভিকের অনেকগুলো মিসড কল। দেয়াসিনীর খেয়াল হলো ও ভাইকে অভিকের কাছে নিয়ে যাবে বলেছিল। ইস, সকাল থেকে একবারও মনে পড়েনি কথাটা, ফোনটাও দেখেনি। ও সঙ্গে সঙ্গে কল করলো অভিককে। সরি সরি সরি, কোথায় ছিলি তুই? কলেজ গেছিলি তো? অভিক উত্তর দিল, সকাল থেকে কতবার তোকে ফোন করেছি দেয়া, তোদের জন্য অপেক্ষা করলাম, তারপর হস্টেলে আমার ভাই আসবে বলে কলেজে বেরিয়ে গেছিলাম, কিন্তু ক্লাস শেষ করে ফিরে দেখি তোরা এখনো আসিসনি। কি হয়েছে? কোথায় তুই? আচ্ছা, আমাকে এত টেনশন দিয়ে কি পাস বলতো তুই? শেষ লাইনটা শুনে দেয়াসিনীর একটা শিরশিরে অনুভূতি এলো। এক ধরনের আকুলতা ও টের পেল অভিকের গলায়। ওর জন্য অভিক টেনশন করে কেন? দেয়াসিনী পুরোটা অভিককে জানিয়ে ট্রেন ধরবে বলে এগিয়ে গেল। ব্যাগ সামলে ভিড় ঠেলে ট্রেনে উঠে পড়ল। হঠাৎ পেছন থেকে একজনকে ছুটতে দেখল দেয়াসিনী। ছেলেটা কামরায় উঠতে চাইছে, ট্রেনের গায়ে হাত দিয়ে ছুটছে, কিন্তু রডটা নাগালে পাচ্ছে না। দেয়াসিনী দেখল ছেলেটাকে কেউ হেল্প করছে না। দেয়াসিনী রোগা মানুষ, তাও শক্ত করে রেলিং ধরে হাত এগিয়ে দিল সেই আগন্তুকের দিকে। সেই ছেলেটা দেয়াসিনীর হাত ধরেছে, কিন্তু দেয়াসিনী কিছুতেই ওকে ভেতরে আনতে পারছে না। ওর সামনে 4 জন মহিলা দরজার জায়গাটায় গার্ড হয়ে দাঁড়িয়ে আছে। দেয়াসিনী চোখে সাহায্যের প্রত্যাশা নিয়ে ওদের দিকে একবার তাকালো। ওরা একটু ধরলে দেয়াসিনী জোর পায়, কিন্তু কেউ হাত এগিয়ে দিল না ওদের দিকে। দেয়াসিনী শেষ একবার প্রাণপণ চেষ্টা করলো ছেলেটাকে টানার। ছেলেটা হঠাৎ বল পেয়ে প্রায় ছুটে এসে একটা পা ট্রেনের মেঝেতে রাখতেই পা স্লিপ করে পড়ে গেল মুহূর্তের মধ্যে। ছেলেটার হাত ঝটকা দিয়ে ছেড়ে গেল দেয়াসিনীর হাত। দেয়াসিনী চোখ বন্ধ করে ফেলল। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।